শিলিগুড়ির কোলাহল থেকে মুক্ত হতে আমরা আজ বেরিয়ে এসেছি এক অনন্য ভ্রমণে। একদিনই ভ্রমণে আমরা একসঙ্গে উপভোগ করব প্রকৃতির স্নিগ্ধতা, পাহাড়ি সৌন্দর্য আর রবীন্দ্রনাথের স্মৃতি। আমাদের যাত্রা শুরু হবে মংপু থেকে, যেখানে রবীন্দ্র ভবনে কবিগুরুর স্মৃতিচিহ্নের সঙ্গে মিশে রয়েছে অপূর্ব শৈল্পিকাবেশ। এরপর আমরা পৌঁছাবো যোগীঘাট ব্রিজে, যা প্রকৃতির সুধাগ্রহণের এক মনোরম স্থান। তারপর আই লাভ শিটং পয়েন্ট, যা প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য। নামথিং পোখরির জলের আয়নায় খুঁজব পাহাড়ি শান্তি। আর দিন শেষে অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখব সূর্যাস্তের মোহময়ী দৃশ্য। এই একদিনের যাত্রায় চলুন আমরা একসাথে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। সকাল 8টা নাগাদ আমরা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে সেবক রোড হয়ে রওনা দিলাম সেবকের দিকে। তিস্তাকে ডান পাশে রেখে NH10 হয়ে এগিয়ে গেলাম বিরিক দাঁড়ার পথে। 2023-এর বিধ্বংসী বন্যার ক্ষতচিহ্ন তিস্তা পাড় ও তৎসংলগ্ন পাহাড়ে এখনও বিদ্যমান। প্রায় ঘন্টা দুয়েকের জার্নির পর ব্রেকফাস্টের জন্য থামলাম অভিনয় রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের গুণগত মানও যথেষ্ট ভালো। এরপর তিস্তার পাড় ছেড়ে আমরা বাঁদিকে রাস্তা দিয়ে প্রায় 10 কিলোমিটার চড়াইয়ের পথে পৌঁছলাম বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মংপু নামক পাহাড়ি এই ছোট্ট গ্রামে। এখানেই অবস্থিত রবীন্দ্র ভবন, যা কবিগুরুর স্মৃতি ধরে রেখেছে সযত্নে। এই বাড়িতে একসময় সে যুগের কুইনাইন বিশেষজ্ঞ ডক্টর মনমোহন সেন ও তার স্ত্রী মৈত্রী দেবীর আতিথেয়তায় রবীন্দ্রনাথ 4 বার এসেছিলেন এখানে। রবীন্দ্র ভবনের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে ট্রি টপ হাউস বা ইগলস নেস্ট, এবং কুইনাইনের ফ্যাক্টরিটি রবীন্দ্র ভবনের ঠিক বিপরীত দিকে রয়েছে। রবীন্দ্র সংগ্রহশালায় প্রবেশের জন্য জনপ্রতি 25 টাকার টিকিট কাটতে হয়। সংগ্রহশালার প্রবেশপথের বাঁদিকে রয়েছে কবিগুরুর পাথরের আবক্ষ মূর্তি। কাচের দরজা জানলা দেওয়া দুধসাদা বাড়িটির চারপাশে সবুজ গাছপালা ও বিভিন্ন রঙিন ফুলে সজ্জিত। সবুজ ঘাসের লন পেরিয়ে টানা লম্বা বারান্দাতে একটি চেয়ারের সাদা চাদরের ওপর কবিগুরুর ছবি রয়েছে। এই জায়গাতেই কবিগুরু প্রতিদিন ভোরবেলায় এক মনে বসে ধ্যান করতেন। অত্যন্ত আন্তরিকতার সাথে একজন নেপালি কেয়ারটেকার কবিগুরুর সেই স্মৃতিগুলোকে পর্যটকদের কাছে ঘুরিয়ে দেখান। ভেতরের সংগ্রহশালায় রয়েছে কবিগুরুর ব্যবহৃত চেয়ার টেবিল, রং তুলি, সে সময়কার সংবাদপত্র, অসংখ্য চিত্র, পাণ্ডুলিপি, চিঠিপত্র, বায়োকেমিক্সের বাক্স এবং তার ব্যবহার করা খাট। সবচেয়ে অবাক লাগলো তার ব্যবহৃত স্নানঘর দেখে। স্নানের সুবিধার জন্য তিনি স্নানঘরে বাথটবের নকশায় ঠান্ডা ও গরম জল সরবরাহের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। 1940-এর এপ্রিলে চতুর্থবার যখন তিনি মংপুতে আসেন, তখন 25শে বৈশাখের জন্মোৎসব তার এই বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল। জন্মদিন কবিতা সেই দিনই তিনি রচনা করেছিলেন, যা সরাসরি রেডিও মারফত আকাশবাণী সম্প্রচার করেছিল। এই বাড়িতে বসেই গুরুদেব ক্যামেলিয়া, নবজাতক, সানাই, আকাশ প্রদীপ, ছেলেবেলার মতো বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন। মংপুর রবীন্দ্র ভবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সৃষ্টিশীল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রকৃতির কোলে অবস্থিত এই স্থানটি আমাদের তার স্মৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করে। রবীন্দ্র ভবনের সফর শেষে এরপর আমরা প্রায় 7 কিলোমিটার উত্তরায়ের পথে পা বাড়াই যোগীঘাট ব্রিজের দিকে, যেখানে প্রকৃতি তার সৌন্দর্যকে নিঃশব্দে তুলে ধরে। কার্শিয়াংয়ে শিটং পাহাড় ও মংপু পাহাড়কে যুক্তকারী যোগীঘাট উপত্যকার উচ্চতা প্রায় 4000 ফুট। উপত্যকার মাঝ দিয়ে বয়ে গেছে রিয়াং নদী,
এবং এই রিয়াং নদীর উপরে রয়েছে শতাব্দী প্রাচীন জরাজীর্ণ পরিত্যক্ত একটি কাঠের ঝুলন্ত সেতু। এর পাশেই রয়েছে হাল আমলে তৈরি হওয়া নতুন লোহার ব্রিজ। ব্রিজটি ৭৪ মিটার লম্বা এবং ৩৫ মিটার চওড়া। তথ্য অনুসারে ২০১৫ সালের ১৮ এপ্রিল বিমল গুরুংয়ের তত্ত্বাবধানে যোগগুরু বাবা রামদেব এই সেতুর উদ্বোধন করেন। ব্রিজের দুপাশে বৌদ্ধমন্ত্র সম্বলিত রংবেরঙের প্রার্থনা পতাকা হাওয়ায় উঠতে থাকে। যানবাহন পারাপারের কারণে নদীর ওপরে সেতু সারা দিন ধাতব শব্দে মুখর থাকে। সেতুতে হেঁটে চলাচল করার রোমাঞ্চ নিতে বারবার এদিক ওদিক যাই, ছবি তুলি। দুলতে থাকা সেতুর রেলিং ধরে দূর উপত্যকায় মন ভাসিয়ে নিয়ে যায়। সেতু হতে একটি সংকীর্ণ পথ ধরে নেমে গেলাম রিয়াংয়ের পাড়ে, তাকে ছুঁয়ে দেখব বলে। জলতরঙ্গের মিঠে সুরে বয়ে চলা নদীর জলের একান্ত স্পর্শটুকু পাওয়ার লোভে আমরা জলে নেবে খুব সন্তর্পণে এ পাথর ও পাথর ডিঙিয়ে পৌঁছে যাই একদম তার কাছে। দুপুরের রূপলি রোদের ঝিলিকে পাথর ও নুড়ির ওপর স্ফটিক স্বচ্ছ জল এক রূপকথার পরিবেশ করে তুলেছিল। শীতল জলে আমরা পায়ের পাতা ভিজিয়ে পাথরের উপর নিশ্চিন্তে বসে পড়ি। শরীরের সব ক্লান্তি নিমিষে উধাও হয়ে যায়। দুপুরের নরম রোদে মিষ্টি ছটপটে কিশোরীর মতো রিয়াং আদুরে আবেশে তার গল্প শোনাতে শুরু করে। শরতের প্রকৃতির সাথে মিলিয়ে ক্রমশ নিজেকে মেলে ধরতে থাকে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একঘেয়ে লাগে না। মনের সব দুশ্চিন্তা এক লহমায় ভাসিয়ে নিয়ে যায়। এখানে আকাশের নীল, আলো ছায়ায় আলপনা আঁকা পাহাড়ের বনভূমির সবুজ, আর তারই মাঝে চঞ্চলা কিশোরীর ন্যায় রিমঝিম সুরে বয়ে চলা রিয়াংকে দেখে মনের কোণে ভেসে ওঠে যে আমাদের জীবনটা অনেকটা নদীর স্রোতের মতো, কখনো কারোর জন্য থামে না, শুধু বাধা পেলে দিক বদলায়। যোগীঘাটে খুব গরম বা শীত কোনোটারই তীব্রতা নেই। এখনও এই জায়গাটি পর্যটকদের কাছে অনাঘ্রাতা, তাই নাগরিক সভ্যতা নদীর সারল্যকে নষ্ট করে দিতে পারেনি। যোগীঘাটে স্থানীয়দের কিছু ঘরবাড়ি এবং অল্প সংখ্যক হোমস্টে রয়েছে। যোগীঘাট ব্রিজের সৌন্দর্য উপভোগ করে প্রায় 10 কিলোমিটার চড়াই উত্তরায়ের পর দুপুর 1:30 নাগাদ পৌঁছলাম আরেকটি মনোমুগ্ধকর গন্তব্য আই লাভ শিটং পয়েন্টে। এই পথ চলায় আমাদের ঘিরে ছিল পাহাড়ি সৌন্দর্য, সবুজের অপার বিস্তৃতি আর প্রকৃতির স্নিগ্ধতা। আই লাভ শিটং পয়েন্ট একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট যে শিটং গ্রামে অবস্থিত। এই পয়েন্ট থেকে দেখা যায় দূর পাহাড়ের সারি, ঘন সবুজ বন এবং মাঝে মাঝে মেঘের খেলা। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির পর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নামথিং পোখরির দিকে। প্রায় 2.5 কিলোমিটার চড়াইয়ের পর দুপুর 2:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট নামথিং পোখরিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 4,500 ফুট। এই নামথিং পোখরি দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের শিল্প পাহাড়ে অবস্থিত এবং এটি একটি প্রাকৃতিক জলাশয়। মনসুনের সময় এই হ্রদের জলের গভীরতা ও বিস্তৃতি 3.5 মিটার এবং 10,000 বর্গমিটার পর্যন্ত হয়। বর্ষা বিদায়ের পর এই হ্রদের জলের স্তর ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে এবং অক্টোবরের শেষে জলের আর কোনো চিহ্নই পাওয়া যায় না। দার্জিলিংয়ের জোর পোখরি ছাড়া বিশ্বে একমাত্র এই পোখরিতেই বিরল প্রজাতির লুপ্তপ্রায় হিমালয়ান স্যালামেন্ডের প্রাকৃতিক বাসস্থান। এই প্রাণীটি মায়োসিন যুগে অর্থাৎ 13 থেকে 25 মিলিয়ন বছর আগে ইউরোপেও পাওয়া যেত। বর্তমানে বিশ্বের অন্যান্য অংশে সম্পূর্ণভাবে এটি বিলুপ্ত হয়ে গেছে। হিমালয়ান স্যালামেন্ডার শুধু জীবন্ত জীবাশ্মই নয়, এটি
উভচর ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক, অর্থাৎ ইভলিউশনের আঙ্গিকে এর অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পোখরির চারপাশে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু পর্যটককে বিধিনিষেধ উপেক্ষা করে হ্রদের ভেতরে প্রবেশ করতে দেখা গেল। হিমালয়ান স্যালামেন্ডার শীতকালে হ্রদের তলদেশে জন্মানো ঘাসের উপরে একটা আঠালো জেলির আবরণে ডিম পাড়ে। আবার এই সময় পূর্ণবয়স্ক স্যালামেন্ডার জলাশয়ের কিনারায় শীত ঘুমে চলে যায়। তাই এই সময়ে পর্যটকদের জলাশয়ের ভেতরে প্রবেশ তাদের সেই জীবনচক্রকে ব্যাহত করে। পোখরির চারপাশে রয়েছে পাইন, ধুপি, সিনকোনার ঘন বন এবং এই গাছের মূলগুলো পরস্পরের সাথে জড়িয়ে একটা সংকীর্ণ পায়ে চলার পথ তৈরি করেছে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ একটা ঝিম ধরা অনুভূতি তৈরি করে। নামথিং পোখরি শুধু একটা জলাশয় নয়, এটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের অসাধারণ মিলনস্থল। এর স্নিগ্ধ পরিবেশ আমাদের প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য উপভোগ করতে পারে। নামথিং পোখরিকে বিদায় জানিয়ে 3টে নাগাদ আমরা পৌঁছলাম শেলফু পাহাড়ের সর্বোচ্চ স্থান অহলধারা ভিউ পয়েন্টে, যার উচ্চতা প্রায় 5000 ফুট। চৌমাথা থেকে একটি অমসৃণ খাড়াই পথ সোজা উঠে গেছে ভিউ পয়েন্টের দিকে। জনপ্রতি টিকিট ও গাড়ির প্রবেশ মূল্য দিয়ে একটা তরুণদ্বার পেরিয়ে আমাদের গাড়ি সোজা উঠে এলো 300 মিটার। রাস্তার দুপাশে শিনকোনা ও গাঁদা ফুলের সারি আমাদের অভ্যর্থনা জানাচ্ছিল। বেশ কিছুটা দূর হেঁটে আমরা পৌঁছালাম একটি চারদিক খোলা ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। তবে বিকেলের দিকে কুয়াশা চলে আসায় আমাদের আর কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি। চারদিকে বিস্তৃত চা বাগানের মাঝে ছবির মতো সাজানো কটেজ রয়েছে কয়েকটি ফাস্ট ফুডের স্টল। দক্ষিণ দিকে একটি পাহাড় রয়েছে, ঠিক যেন সাহিত্য রবীন্দ্রনাথের মুখ। তাই এর নাম হয়েছে টেগোর হিল। আর এর উল্টো দিকের পাহাড়ে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মঙ্কু ও যোগীঘাট ব্রিজ। এইটুকু শুধু চোখে পড়ল। এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। অস্তগামী খয়াটে সূর্য আর কনকনে তীব্র হিমেল হাওয়াকে সাথে নিয়ে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির পর আমরা নেমে এলাম কমলা বাগান দেখার উদ্দেশ্যে। স্থানীয়দের অধিকাংশেরই বাড়িতে কমলার বাগান রয়েছে। সেরকমই একজনের বাড়িতে দূর থেকে ফটো তুলে নেই কমলা সহ পাহাড়ি টমেটোরও। দিনের শেষে প্রায় 4টা নাগাদ আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। ততক্ষণে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘন বনের ভেতর দিয়ে নেমে এলাম কালীঝোড়াতে। একদিনের এই স্মরণীয় ভ্রমণ আমাদের মনের গভীরে এক অমূল্য অভিজ্ঞতা যোগ করেছে। মংপুর সাহিত্যিক মাধুর্য, যোগীঘাটের প্রশান্তি, নামথিং পোখরির জীববৈচিত্র্য এবং অহলদারা ভিউ পয়েন্টের অপূর্ব দৃশ্য সবকিছুই যেন এক মায়াবী আবেশ তৈরি করেছিল। এত অল্প সময়ে এত সুন্দর স্মৃতি সংগ্রহ করা সত্যিই দুর্লভ। এই ছোট্ট ভ্রমণে আমাদের শিখিয়েছে প্রকৃতি কতটা বিশাল এবং তা আমাদের জীবনে কতটা শান্তি এনে দিতে পারে। আশা করছি এই অভিজ্ঞতা আপনাদেরও ভ্রমণে বেরোনোর অনুপ্রেরণা দেবে। নতুন গন্তব্যে আবার দেখা হবে। ততদিন নিজেকে ভালো রাখুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং সংরক্ষণ করুন। ধন্যবাদ।